অর্থনীতি ও আমদানি রপ্তানির বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কিউএস টেক্স অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান শাফায়েত উল্লাহ রহমত। জনাব শাফায়েত, এই সময় বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আপনার মাধ্যমে সময় টিভির দর্শকদের। যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম যে বাণিজ্য ঘাটতি 27.3 বিলিয়ন ডলারে পৌঁছানো, এটি কি অর্থনীতির জন্য উদ্বেগের বড় কারণ, নাকি আমদানি বাড়ার কারণে ঘাটতি বাড়াটা স্বাভাবিক? আপনি কি মনে করছেন? দেখুন, একজন ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে যদি আমি বলতে চাই, তাহলে যে কথাটি আপনি বললেন যে উদ্বেগের কারণটা তখনই যখন আমাদের যে আমদানিটা আমরা করছি, সেই আমদানিটা আমরা কি আমদানি করে আমাদের এই ঘাটতিটা আমরা বাড়িয়েছি। আমাদের আমদানিটা যদি হয় ভবিষ্যৎ বিনিয়োগের জন্যে সহনশীল, অর্থাৎ আমরা ভবিষ্যৎ বিনিয়োগের জন্য আমরা যদি কাঁচামাল, যেটি আমরা ব্যবসায়িক কাঁচামাল বা মেশিনারিজ আমদানি করি, যেটি আমরা বিনিয়োগ করলে বিনিয়োগ বান্ধব হবে এবং পরবর্তীতে সেটি রপ্তানিমুখী একটা আমদানিতে রপ্তানিমুখী যে আমাদের অর্থনীতি, সেটিতে ভূমিকা রাখবে, সহায়ক ভূমিকা রাখবে, তাহলে এই ঘাটতি সহনীয়। কিন্তু আমরা যে জিনিসটি করছি, আমরা মূলত আমদানি করছি ভোগ্যপণ্য, নিত্য প্রয়োজনীয় পণ্য যেটাকে আমরা বলি, তার পাশাপাশি হচ্ছে আপনার জ্বালানি এবং আমাদের খাদ্যপণ্য, যেখান থেকে আসলে সত্যিকার অর্থেই ফিডব্যাকটা খুবই কম, অর্থাৎ রপ্তানির জন্য আমদানি করাটা হচ্ছে না। এই আমদানিটা শুধু আমাদের ভোগ্যপণ্য হিসাবে বা নিজেদের প্রয়োজনে আমরা আমদানিটা করছি, সুতরাং এটা অবশ্যই একটি উদ্বেগের বিষয় থেকে যায়। আপনার যদি প্রশ্ন থাকে যে এই যে খাদ্য, জ্বালানি ও সারের মতো প্রয়োজনীয় পণ্যের আমদানি বাড়ার অর্থ কি দেশের উৎপাদনশীল বিনিয়োগ এখনও দুর্বল, এটি কি বোঝাচ্ছে? হ্যাঁ, এটা আপনি এক কথা বলতে পারেন। উৎপাদনশীল বিনিয়োগের যে বিষয়টি আপনি বললেন, আমি এই যে কথাটি বলছিলাম, আমরা যে কাঁচামাল আমদানি করছি বা মেশিনারিজ আমদানি, আপনি দেখেন এই বিগত অর্থ বছরগুলোতে আমাদের যে বিনিয়োগ, অর্থাৎ আমাদের বাংলাদেশের গার্মেন্টস শিল্প বলেন বা অন্যান্য কলকারখানাগুলোর জন্য যে মেশিনারিজ আমদানি বা আমাদের কাঁচামাল আমদানি কিন্তু ততটা বাড়েনি, বেড়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের। আমাদের যে বিষয়টি হচ্ছে কি, এই যে যেই আপনার গ্যাপটি, অর্থাৎ আমাদের আমদানিতে যে পরিমাণ আমরা অর্থ ব্যয় করছি, রপ্তানির আয়ের যে গ্যাপটি হচ্ছে, এটি অবশ্যই আমাদের জন্য অনেক বড় উদ্বেগের বিষয়। প্রতিবেদনটি যেমন দেখছিলাম যে বৈদেশিক সহায়তা 6.46 বিলিয়ন ডলার থেকে 4.9 বিলিয়ন ডলারে নেমে এসেছে। তো এটির আসলে মূল কারণ কি, এটা আপনার কাছে কি মনে হচ্ছে? এটার মূল কারণ আসলে আস্থাহীনতা। আমরা বাংলাদেশের বিনিয়োগের যে একটি আস্থাশীল পরিবেশ তৈরি করা দরকার, অর্থাৎ বা আমি যদি এক কথায় বলতে চাই, আপনার একজন বিনিয়োগকারী যখন বিনিয়োগ করবে, আজকে যে বিনিয়োগটি করছে 5 বছর পর তার রিটার্নটা কি, এই চিন্তা চেতনা যখন তার মাথার মধ্যে কাজ করে, ডলারের যে আপনি স্থিতিশীলতা নেই বাংলাদেশের বাজারে, এখন একজন বিনিয়োগকারী যখন বিনিয়োগ করবে, তার যে একটি হিসাব থাকবে, সে জানে না যে কাঁচামাল আমদানি করার পর এটি যখন বাংলাদেশে আসবে, এটার মূল্য কত গিয়ে দাঁড়াবে। এই যে একটি পরিবেশ, ডলারের বাজারের স্থিরতা নেই, আপনার জ্বালানি সংকট, পাশাপাশি আপনার মুদ্রানীতিতে পরিবর্তন, অর্থাৎ আমাদের নীতি সবসময় পরিবর্তনশীল নীতিতে আমরা বিশ্বাসী। এই অবস্থার উত্তীর্ণ না ঘটা পর্যন্ত আসলে এই ঘাটতিটা রয়েই যাবে এবং বিদেশি বিনিয়োগ তারা আস্থা যতক্ষণ পর্যন্ত ফিরে না পাবে, শুধু বিদেশি না, বাংলাদেশি বিনিয়োগকারীদের কথাও বলবো, যতক্ষণ পর্যন্ত আস্থাশীল পরিবেশ তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত আসলে বিনিয়োগ বাড়ার সুযোগটা সেভাবে নেই। জনাব শাফায়েত, আপনার কাছে প্রশ্ন যে এই যে একদিকে নতুন বৈদেশিক ঋণের প্রবাহ কমছে, অন্যদিকে পুরানো ঋণের আসল পরিশোধ বাড়ছে, এটা কি বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর কি ধরনের চাপ তৈরি করতে পারে? অবশ্যই, কারণ আমাদের তো আপনার নতুন যে বিনিয়োগ, আমাদের বাংলাদেশের বর্তমান অর্থনীতির প্রেক্ষাপটে আপনার নতুন বিনিয়োগ আমাদের খুবই প্রয়োজন এবং সেই বিনিয়োগটা হইতে হবে ভবিষ্যৎ যেন আমরা রপ্তানিমুখী বিনিয়োগটা আমরা বাড়াইতে পারি, সেটার জন্য সেই বিনিয়োগটা আমাদের প্রয়োজন। আমাদের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, আমরা যে ঋণটা আমরা নিচ্ছি, সেই ঋণের টাকা যখন আমাদের কাছে আসছে, আমরা দেখাচ্ছি যে আমাদের রিজার্ভটা আছে, বাট আমরা যখন আসল টাকাটা পরিশোধ করতে যাই, তখন কিন্তু আমাদের ডলারে পরিশোধ করার ক্ষেত্রে যে জিনিসটা হয়, আমাদের মূলধনের ঘাটতিটা হয়ে যাচ্ছে। রাষ্ট্রের যে একটি রিজার্ভ, সেই রিজার্ভ থেকে কিন্তু আমরা মূল যে টাকাটা আমরা নিয়েছিলাম, সেটি আমরা পরিশোধ করছি। আমাদের এখন পরিশোধের যে সময়টা আমাদের, এইটা পরিশোধ করতে গেলে যে জিনিসটা হয়, সেটা হচ্ছে আমাদের যে অর্থনৈতিক যে তারল্যতা, সেটির মধ্যে একটা আপনার ঘাটতি আমরা লক্ষ্য করি বা একটা বাধা আমরা লক্ষ্য করি। সেই ক্ষেত্রে অবশ্যই এটা আমাদের জন্য উদ্বেগের বিষয়। তাহলে এই যে বিনিয়োগ বাড়ছে আবার রপ্তানি কমছে, এটিকে পুনরুদ্ধার যদি আমি নিশ্চিত করতে চাই, তাহলে কি কি পদক্ষেপ নেওয়া জরুরি, সেটা আপনি কি বলে মনে করেন? সত্য কথা বলতে কি, আমাদের বাংলাদেশের সর্বপ্রথম যে জিনিস, সেটা হচ্ছে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে হবে। একজন বিনিয়োগকারীকে নিশ্চিত করতে হবে যে সে যে অর্থটা বিনিয়োগ করছে, সেটি সঠিক
ব্যবহারের ফলে সেই রিটার্ন পাবে। এবং রাজনৈতিক যে একটি স্থিতিশীল পরিবেশ যদি তৈরি না হয় তাহলে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে একটু দ্বিধাগ্রস্ত হবে, পাশাপাশি বাংলাদেশি বিনিয়োগকারীরাও। একটি রাজনৈতিক স্থিতিশীলতা পরিবেশ তৈরি করতে হবে। জ্বালানি এবং অন্যান্য যে এই সকল সেক্টর একটি আপনার সহজ সরল ব্যবসা করার ক্ষেত্রে যে যে সাপোর্টটা দরকার, সেই সাপোর্টটা সরকার যতক্ষণ পর্যন্ত নীতিগতভাবে দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত আসলে এই জায়গা থেকে উত্তরণ করাটা সত্যিকার অর্থে খুব। আপনার কাছে আরেকটা প্রশ্ন ছিল, সেটি হচ্ছে বর্তমান আমদানি প্রবৃদ্ধিকে কি আপনি অর্থনৈতিক পুনরুদ্ধারের লক্ষণ বলবেন, নাকি এটি মূলত ভোগ ও প্রয়োজনীয় পণ্যের চাহিদা মেটানোর আমদানি? দেখেন, যে কথাটি আপনি বললেন আমি প্রথমে বলেছি ভোগ্যপণ্য যে বিষয়টি বললেন এটি কিন্তু আমাদের বেশি হচ্ছে আমদানিটা। পাশাপাশি যে জিনিসটা হচ্ছে মেশিনারিজ এবং কাঁচামাল কিন্তু আমাদের আমদানি হচ্ছে কম। অর্থাৎ যে আজকে যদি আপনি যে আমদানি ঘাটতির কথা বললেন, আমি যদি এই ঘাটতিটা $10 বিলিয়ন ধরি, যেটাই আগামীতে 5 বছর পরে আমি বাংলাদেশে এই ঘাটতিটা আমি 20 বা 30 বিলিয়ন ডলার আমি বিদেশে রপ্তানি করব এই আমদানি কিন্তু পণ্য দ্বারা, তাহলে এই ঘাটতি কিন্তু কোনো বিষয় না। আমরা তো সেটি আনতেছি, ভোগ্যপণ্যের অধিকাংশ খরচ করছি আমাদের তেলের পিছনে, জ্বালানির পিছনে, আমাদের আপনার ভোগ্যপণ্য সার যেটা আপনি বলছিলেন, এই জাতীয় আমদানি অবশ্যই ভবিষ্যতের জন্য একটা বড় উদ্বেগের বিষয়। যদি প্রশ্ন করি যে আগামী 1 বছরে বাংলাদেশের অর্থনীতির জন্য সবচেয়ে বড় ঝুঁকিটা আসলে আপনি কোথায় দেখছেন? এটা কি বিনিয়োগে, রপ্তানিতে, নাকি বৈদেশিক মুদ্রার উপর চাপের ক্ষেত্রে? আগামী 1 বছরের কথা যদি আপনি বলেন, আমাদের সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে নীতিগত সহায়তার প্রশ্ন। ডলারের বাজার স্থির রাখার জন্য সরকারের যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সেটি, পাশাপাশি আপনার প্রত্যেকটি কলকারখানাকে জ্বালানি এবং অন্যান্য সাপোর্ট, মানে বিদ্যুৎ যে সাপোর্টটি দেওয়া দরকার সেই সাপোর্ট, এবং আরেকটি বিষয় হচ্ছে সেটা হচ্ছে রাষ্ট্রের যে নীতির পরিবর্তন, যেন মানুষ যেন বুঝতে পারে যে আগামী 3 বছর পরে আমার এই বিনিয়োগটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। এই পরিবেশটা যদি ঠিক থাকে তাহলে আপনার যে প্রশ্নটি আপনার ছিল, আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন সেটি আসলে কীভাবে পুনরুদ্ধার সম্ভব। যদি প্রশ্ন করি যে ডলারের বাজার ও উচ্চ মূল্যস্ফীতি, এই দুটির মধ্যে কোনটি আসলে বিনিয়োগে বড় বাধা তৈরি করতে পারে? দুটি বিনিয়োগে বড় বাধা তৈরি করবে, কারণ ডলার বাজার স্থিরতা যদি না থাকে, আমি আপনাকে যে আমরা যদি একটা জিনিস আজকে আমদানি করার জন্য আমি এলসি ওপেন করলাম, এটি যখন বাংলাদেশে এসে আমার হাতে পৌঁছাচ্ছে আমি জানতেছি না যে সেটি কত টাকায় গিয়ে দাঁড়াবে। আর মূল্যস্ফীতির কারণে ক্রয় ক্ষমতা মানুষের কমে গিয়েছে। যতক্ষণ মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ার ফলে চাহিদা সংকটে ভুগবে। যখন যে পণ্যটির চাহিদা থাকবে না, সেক্ষেত্রে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে বা বিনিয়োগকারী বিনিয়োগে আস্থা পাবে না কিংবা উৎসাহটা পাবে না, এটাই স্বাভাবিক। তাহলে সব কিছু মিলিয়ে আসলে আমাদেরকে যদি এই যে বিনিয়োগ থেকে যদি আমরা রফতানি যদি আমরা বাড়াতে চাই, তাহলে আসলে আমাদের সব পদক্ষেপ বা আগামীতে আসলে আমাদের কি কি পদক্ষেপ নেওয়া হতে পারে বলে আপনি মনে করেন? আমাদের সর্বপ্রথম যে জিনিসটি সেটা হচ্ছে একটি নিরবিচ্ছিন্ন জ্বালানি সাপোর্ট দরকার কলকারখানাগুলোর জন্য। দ্বিতীয়ত হচ্ছে ডলারের বাজারে স্থিরতা এবং রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ। এই তিনটি জিনিস আমাদের তিনটি জিনিস সমন্বয় যখন হবে এবং সরকারের যে নীতি, এই নীতিটা যখন দীর্ঘমেয়াদী নীতি হবে, অর্থাৎ আমি জানি না যে কয়েকদিন পরে সরকার এই খাতটাকে নতুন করে কি কি নীতির আওতায় নিয়ে আসবে, কর নীতির কথা বলছি আমি। এই ধরনের বাধ্যবাধকতা যদি আপনার একটি নির্দিষ্ট ফ্রেমে থাকে, যে আগামী 5 বছর বা 7 বছরের জন্য যদি একটা ফ্রেমে থাকে, যে কোনো বিনিয়োগকারী তার একটি লক্ষ্য নির্ধারণ করতে পারবে যে আমি এই সেক্টরটিতে কত টাকা বিনিয়োগ করব, কত টাকা বিনিয়োগ করলে আমার কত টাকা রিটার্ন আসবে। সেই বিনিয়োগের পরিবেশটা তৈরি করাটা হচ্ছে সবচেয়ে মুখ্য বিষয়। আপনি যে পদক্ষেপের কথা বললেন বা কর নীতির কথা বললেন, সেগুলো কি আসলে বাংলাদেশে সম্ভব কিনা, আপনার কাছে কি মনে হয়? একটা সুন্দর প্রশ্ন করেছেন আপনি। দেখেন, আমরা যদি একটু বাইরের দিকে লক্ষ্য করি, পৃথিবীর সকল দেশেই আপনার বৈদেশিক নীতি অর্থাৎ পররাষ্ট্র নীতি এবং অর্থনীতি পরিবর্তন খুবই কম ঘটে সরকার পরিবর্তনের সাথে সাথে। আমাদের দেশে ঠিক তার বিপরীত। আমাদের দেশে একটি সরকার পরিবর্তনের সাথে সাথে আমরা পররাষ্ট্রনীতি এবং অর্থনীতির বিরাট একটা পরিবর্তন নিয়ে আসি, যার ধাক্কাটা যায় কিন্তু এই ভোগ্যপণ্যর বাজারে। এই ধাক্কাটা যায় হচ্ছে বিনিয়োগকারীদের উপর, ব্যবসায়ীদের উপর। আমাদের একটি স্থায়ী একটি নীতিতে চলে আসা উচিত। আর একটি বিষয় হচ্ছে ব্যবসায়ীদের রাজনীতিতে প্রবেশের যে চিন্তা চেতনা এবং রাজনীতিবিদদের ব্যবসায়ী হওয়ার চিন্তা চেতনা। আপনি পার্শ্ববর্তী দেশ, আমি যদি ভারতকেই উদাহরণ হিসেবে দেখি, আমাদের বাংলাদেশের বাজারের সবচেয়ে বড় বাধা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশের হুকুমদারিত্ব। সেই দেশে দেখেন যারা বড় বড় শিল্পপতি, বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো, তারা কিন্তু আপনার রাজনীতিতে নেই। আপনি টাটা বলেন, আম্বানি বলেন, যাদের কথা বলবেন, তারা কিন্তু রাজনীতিতে নেই। তারা রাজনীতির নিয়ন্ত্রক, কিন্তু তারা রাজনীতির মাঠে নেই। আর আমার দেশে দেখেন, আমার দেশে আপনি বিগত দিনগুলোতে দেখেছেন যে বিগত সরকারের আমলে যারা
রাজনৈতিক অঙ্গনে ব্যবসায়ী হিসাবে পরিচিত ছিল, তারাই কিন্তু দুর্বৃত্তায়নটা করতে পেরেছে বেশি। অর্থাৎ তারা রাজনীতিতে আসছে, রাষ্ট্রের নীতিটাকে পরিবর্তন করেছে, অর্থনীতিটাকে পরিবর্তন করেছে তারা। তাহলে আমরা আশা করছি যে আমাদের অর্থনীতির বা সবকিছু মিলিয়ে আসলে পরিবর্তন ঘটবে। জনাব শাফায়েত, আপনাকে ধন্যবাদ এই সময় বাণিজ্য আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ধন্যবাদ আপনাকে, সংগঠিত দর্শকদেরকে। দর্শক, যুক্ত ছিলাম কিউএস টেক্স অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান শাফায়েতুল্লাহ রহমতের সঙ্গে।